ছেলে মেয়েরা ইনকাম করতে করছে, তখন এমন রোগ হয়েছে যে খাবার সামর্থ্য থাকলেও আমি আর খেতে পারছি না। কারণ হাই প্রেসার, যা খেতে যাই তাতেই প্রেসার বেড়ে যায়। আমার খাওয়া তো বন্ধ হয়ে গেছে। রুব্রিক কি? এটা একটা বিখ্যাত রুব্রিকের ভাষ্য। আবার স্যার আবার আচ্ছা ডাক্তারবাবু, যখন টাকা পয়সা ছিল না তখন ভালো মন্দ খাবার সামর্থ্য ছিল না, খেতে পাইনি। আজ যখন সামর্থ্য ফিরেছে, ছেলেরা ইনকাম করছে, তখন এমন রোগ হয়েছে যে এখন আর খেতে পারছি না। এই হাই প্রেসার, যা খাবো তাতেই প্রেসার বেড়ে যাচ্ছে। তা আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। এটা কি? হ্যালো, এটা তো বিখ্যাত রুব্রিক, বিখ্যাত। আমি তো ভাবছিলাম আমি বলার পরে, সত্যি সত্যি বিশ্বাস করবেন, আমি ভাবছিলাম যে আমি বলতে বলতে হয়তো সকলেই বলে ফেলবেন। যাই হোক, ঠিক আছে। বাটপুর না না স্যার, না, ওয়েলদি বাট পুয়ার না স্যার। ঠিক আছে, তো বলে দিই। থ্যাংক ইউ স্যার, রহমতুল্লাহ স্যারকে, যে আপনি চেষ্টা করেছেন, এই জন্যই ধন্যবাদ। এটা রুব্রিকটা হচ্ছে মাইন্ড, ডিলিউশন, মানি সিউড আপ ইন ক্লোথিং ইজ। আবার মাইন্ড, ডিলিউশনস, মানি সিউড আপ ইন ক্লোথিং ইজ। বুঝে গেল? স্যার মানির পর কি হবে স্যার? মাইন্ড, ডিলিউশনস, মানি sewed up, SEWED, sewed up in clothing, clothing in. আচ্ছা, রুব্রিকটা একটু ব্যাখ্যা করে দিই নাকি? জি স্যার। তো রুব্রিকটার ব্যাখ্যা হচ্ছে, খুব বিখ্যাত রুব্রিক, অনলি মেডিসিন ক্যালিব্রম, অনলি মেডিসিন। খুব মানে ক্যালিব্রম এই রুব্রিকটা দিয়ে খুব ইউজ হয়ে থাকে আর কি। ব্যাপারটা কি, আগে আমি ডিটেলস ব্যাপারটা বোঝাই, একটু বললে শুনবেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। আগেকার দিনগুলিতে যখন পরিবহন ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, তখন লোকজনে পায়ে হেঁটে অথবা কম দ্রুতগামী যানবাহনের মাধ্যমে দীর্ঘ জঙ্গলের পথ অতিক্রম করতে হতো। মানে ধরুন আমি এখানে থেকে 50 কিলোমিটার দূরে যাব, তো দেখা গেল 30 কিলোমিটার কি 20 কিলোমিটার শুধু জঙ্গলই পড়েছে। তখন আমাকে কি করতে হয়, এখন তো আমরা অনেক দ্রুতগামী যানবাহন আছে, এখন তো তাতে করে তাড়াতাড়ি যাওয়া সম্ভব হতো। তো আগে মানুষজন এই পথ যেতে গিয়ে, গন্তব্যে পৌঁছাতে গিয়ে, দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে তাদের দেখা গেছে যে পায়ে হেঁটে কম দ্রুতগামী যানবাহনে করে যেতে হতো সেই পথ। তো জঙ্গল পড়তো, তো জঙ্গলের মধ্যে তখন হতো কি, ছিনতাইকারীরা ওত পেতে থাকতো। তারা পথিকদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিত, ভয় দেখাতো, টাকা পয়সা ব্যাগে পকেটে যা পেত তারা ছিনিয়ে নিত। তাই ভ্রমণকারীরা তাদের টাকা পয়সা, গেঞ্জি বা তাদের জামা, মানে যাই থাকুক না কেন, গেঞ্জির ভিতরে, বিশেষ করে গেঞ্জির ভিতরে অংশে রেখে সেলাই করে নিত। টাকাটা কি করতো,
গেঞ্জির ভিতরের অংশে রেখে দিয়ে সেই টাকাটা সেলাই করে নিত। তাতে কি হতো, ওই ছিনতাইকারীরা তো জামার পকেট বা কাপড় চোপড় এইভাবে দেখবে, গেঞ্জির ভিতরে টাকা রাখবে, তারা ভাবতে পারতো না, তখন তারা সেই টাকা নিত না। এখন ধরুন পথিমধ্য তাদের টাকার দরকার হলো, টাকা পয়সার প্রয়োজন হলেও তারা সেই সেলাই খুলে সেই টাকা ব্যবহার করতে পারতো না। যতক্ষণ না তারা তাদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতো ততক্ষণ তারা ব্যবহার করতে পারতো না। ইচ্ছা থাকা সত্ত্বেও তারা ওই টাকা পয়সা ব্যবহার করতে পারতো না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মানি সিউড আপ ইন ক্লোথিং ইজ, তার মানে তাদের টাকা তারা কাপড়ে সেলাই করে রেখে দিয়েছে। দেখুন, তাদের ইচ্ছা আছে, টাকার প্রয়োজন হয়েছে, যে তাদের টাকা দিয়ে এখানে খাবার হোক বা কোনো কিছু কেনার প্রয়োজন হয়েছে, কিন্তু ওই টাকা পয়সা খুললে, ওই সেলাই খুললে আবার আগামীতে জঙ্গল পড়তে পারে, তাহলে সেই গন্তব্যে পৌঁছানোর আগে পর্যন্ত টাকা ইচ্ছা থাকলেও তারা ওই টাকা খরচ করতে পারতো না, ওই গেঞ্জি থেকে কাপড় থেকে খুলে বার করে টাকা খরচ করতে পারতো না। এখন একেবারে এই অর্থে ব্যবহৃত হয় রুব্রিক, মানে যে এই রুব্রিকটা আমাদের ক্ষেত্রে রুগীর সামনে দেখুন, এই রুগী কি বলছে, ডাক্তারবাবু যখন টাকা পয়সা ছিল না, তখন ভালো মন্দ খাবার সামর্থ্য ছিল না, তখন খেতে পাইনি। আজ যখন সামর্থ্য ফিরেছে, ছেলেরা ইনকাম করছে, তখন এমন রোগ হয়েছে ডাক্তারবাবু, খাবার উপায় নাই, যা খাবো তাতেই প্রেশার বেড়ে যাচ্ছে, আমার খাওয়া বন্ধ। দেখুন, টাকা পয়সা আছে কিন্তু খাবার উপায় নাই, খাবার ইচ্ছা আছে কিন্তু এমন রোগ হয়েছে যে খাওয়া যাবে না। পথিমধ্য ওই পথিকদের টাকা পয়সার দরকার হলে তারা সেই টাকা পয়সা ওখান থেকে খুলে ব্যবহার করতে পারতো না। আর টাকা পয়সা আছে কিন্তু খাবার উপায় নাই। এখানে রুগীর সামনে সম্পদ পড়ে আছে, খাবার দাবার পড়ে আছে, ছেলেরা ইনকাম করছে, খাবার কোনো সমস্যা নেই, কিন্তু সে ওই খাবার খেতে পারছে না, কারণ খেলে তার রোগ বেড়ে যাবে। এটা হচ্ছে মাইন্ড ডিলিউশনস, মানি সিউড আপ ইন ক্লোথিংস ইজ। এখন এই সঙ্গে আরো কিছু ভাষ্য, দু একটা ভাষ্য বলছি। ডাক্তারবাবু, মিষ্টি আমার চিরদিনের প্রিয় খাবার, আমি প্রায় 50টা মিষ্টি একসাথে খেতে পারি, কিন্তু এখন এই আমার সুগার হয়েছে, চোখের সামনে মিষ্টি পড়ে আছে, কিন্তু মিষ্টি খাবার উপায় নাই। দেখুন, মিষ্টি আমার চিরদিনের প্রিয় খাবার, চোখের সামনে মিষ্টি পড়ে আছে, কিন্তু সুগার হয়েছে, মিষ্টি খাবার উপায়, খাবার ইচ্ছা আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কিন্তু সিউড আপ ইন ক্লোথিং ইজ, কাপড়ে সেলাই হয়ে গেছে, অতএব বার করে খাবার উপায় নাই। এক্ষেত্রে রোগীর মধ্যে আরো দু একটা সেন্স তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে, একটা হচ্ছে হেল্পলেসনেস ফিলিং অফ, দেখুন উপায় নাই, কিছু করার নাই, হেল্পলেসনেস ফিলিং অফ। স্যাডনেস ইম্পোর্টেন্সি উইথ, ইম্পোর্টেন্স উইথ, স্যাডনেস ইম্পোর্টেন্স উইথ, ইম্পোর্টেন্স কি, জিরো অ্যাবিলিটি, ইম্পোর্টেন্স কি, জিরো অ্যাবিলিটি, কিছু করার উপায় নাই। তাহলে এখানে কি হলো, তার মনের মধ্যে একটা দুঃখ বোধ, যে কথাগুলো যখন বলবে, সে দুঃখী না, কথাগুলো দুঃখ করে মনটা মরা হয়ে যাবে, মন মরা হয়ে যাবে, তার মধ্যে দুঃখটা প্রকাশ হয়ে যাবে। স্যাডনেস ইম্পোর্টেন্সি উইথ, ইম্পোর্টেন্স উইথ, ইম্পোর্টেন্স জিরো অ্যাবিলিটি। রোগী 50টা মিষ্টি খেত, এখন আর একটা খাবার উপায় না, অতএব জিরো অ্যাবিলিটি। তো এখান থেকে অনলি মেডিসিন আসবে আপনার ক্যালিব্রোম। স্যার স্যাডনেস ইম্পর্টেন্সি উইথ, আর আরেকটা কি স্যার রবি? হেল্পলেসনেস ফিলিং অফ, হেল্পলেসনেস ফিলিং অফ, উপায় নাই স্যার, মিষ্টি আমার চোখের সামনে পড়ে আছে স্যার, কিন্তু খাবার উপায় নাই, কিছু করার নাই স্যার, কারণ সুগার হয়েছে, মিষ্টি খেলেই বেড়ে যাবে, উপায় নাই। হেল্পলেসনেস ফিলিং অফ, স্যাডনেস ইম্পোর্টেন্স, ইম্পোর্টেন্সই না, ইম্পোর্টেন্স উইথ,
স্যার বানানটা প্লিজ। IM TOTENCE। জি স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। রুব্রিকটা পরিষ্কার? কোনো রকম সন্দেহ থাকলে, কোনো রকম বুঝতে অসুবিধা হলে বুঝবেন, বলবেন। আশা করছি পরিষ্কার হওয়ারই কথা। স্যার দারুণ দারুণ স্যার, দারুণ, থ্যাংক ইউ স্যার। ফ্যান্টাস্টিক ফিটনেস। এটা ক্যালিব্রমের কোর দাদা, ফিলিং এই জায়গাটা। হ্যাঁ দারুণ। দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ বলুন স্যার। হ্যালো স্যার। স্যার, এই রুব্রিকটা যদি স্যার অন্য ভার্সনে যদি আমরা জানতে চাই যে এটা কিরকম হতে পারে অন্য রোগীর ক্ষেত্রে, এটা তো এই রোগীর ক্ষেত্রে হলো, অন্য রোগীর ক্ষেত্রে এই রোগীটা এই রুব্রিক্সটা কিভাবে আসতে পারে ভার্সনটা? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি চেষ্টা করছি, মানে ভাষ্যটা যা রুব্রিকটা বোঝানো হয়েছে তাতে আপনি 1 লাখ ভাষ্য দিতে পারেন, যদি আপনি কোর জায়গাটা বুঝতে পারেন। যে রোগীর সামর্থ্য আছে বলছে যেটা রোগী করতে চাই সেটার কাছে যোগান আছে, রোগী অত যোগান আছে, কিন্তু সেটা রোগী ব্যবহার করতে পারছে না। কারণ ব্যবহার করলে রোগীর সমস্যা তৈরি হবে। ধরুন রোগী বলল, দেখুন ডাক্তারবাবু, আগে ছেলেরা ছোট ছিল, আমি ভালো মন্দ পোশাক পরতে পারিনি, কিন্তু আজকে আমি যে ভালো মন্দ পোশাক পরবো, এমন চর্মরোগ হয়েছে যে ওই পোশাক পরলেই আমার চর্মরোগে আরো বেড়ে যায়, আরো কষ্ট হয়, তো সেও আর পড়ার উপায় নাই। দেখুন তার অ্যাবিলিটি আছে, অন্য দিক দিয়ে সম্পদ আছে, এখানে মানি ম্যাটার্স ব্যাপারটা আছে, তার সম্পদ আছে, কিন্তু সে সম্পদটার ইউজ করার উপায় নাই। কারণ কি? সিউড আপ ইন ক্লোথিং, কাপড়ে সেলাই হয়ে গেছে। তার মানে কি? তার টাকা আছে, তার সম্পদ আছে, কিন্তু সেটা সে ব্যবহার করতে পারছে না, কারণ সেক্ষেত্রে তার ক্ষতির সম্ভাবনা আছে। যেমন এই যে আমরা যে ব্যাপারটা বললাম, সে যদি ওইখানে টাকাটা ওই কাপড় গেঞ্জি থেকে টাকা খুলে খরচ করে আগামীতে সেলাই করা, ওইভাবে সেলাই করা সম্ভব হবে না। আগামীতে যখন জঙ্গল পড়বে, সেই জঙ্গলের মধ্যে সে ছিনতাইকারীর হাতে তার টাকা লোপাট হয়ে যাবে। এখানে কি হচ্ছে যে আমার সম্পদ আছে, কিন্তু আমি সেটা ব্যবহার করতে পারছি না, কারণ যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাকে সাফার করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। এখন এটা থেকে আপনি আপনার কথা রোগী যা ভাষ্য বলতে পারে, কিন্তু এইটা হচ্ছে মূল ভাবনা চিন্তা আপনার মধ্যে থাকতে হবে যে তার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সম্পদ আছে, কিন্তু সে সেটা ইউজ করতে পারছে না। যেমন লকডাউনে বললো একজন এসে আপনার কাছে, বললো যে ডাক্তারবাবু, সমস্যা তো খুবই পড়েছি। কি চিন্তা হয় এসব নিয়ে? সমস্যা তো খুবই পড়েছি, দেখুন আমার তো দোকান আছে, আপনি জানেন মণিহারি বড় দোকান, কিন্তু এই করোনার সময় এমন লকডাউন হয়ে দোকানের কেনাকাটা সবই বন্ধ হয়ে গেছে, বেচা কেনা সব বন্ধ হয়ে গেছে, তো টাকা পয়সা তো আমার সেই ঘরে বন্দি, এখন তো আমার চলাফেরা করাই মুশকিল হয়ে গেছে। দেখুন তাহলে এখানে কেসটা কি? লকডাউনে দোকান বন্ধ, আমি দোকানে গিয়ে বেচে যে টাকা পয়সা আনবো, সম্পদ তো আমার আছে সেখানে একদম গচ্ছিত করা, কিন্তু এখন কি অবস্থা হয়েছে, আমি তো না পারছি দোকানে যেতে, না পারছি বেচে কিনে টাকা পয়সা আনতে, তো এখন তো আমার চলাফেরাই বন্ধ হয়ে গেছে, আমি তো আর কিছু করতে পারছি না, কোনো উপায় আমার নেই এখন, তো আপনার কাছে টাকাটা ধারই রাখলাম। যদি বলতে পারে এমন, তাহলে দেখুন তার টাকা পয়সা আছে, কিন্তু সেটা কিভাবে আছে? সিউড আপ ইন ক্লোথিং, মানে কাপড়ে সেলাই হয়ে আছে। এখন লকডাউনে দোকান খোলার উপায় নাই, দোকানে যাওয়াও যাচ্ছে না, বেচা কেনা নেই, অর্ধেক টাকা সেখানে পড়ে আছে লাট হয়ে, কিন্তু আমার চলার অসুবিধা। বোঝাতে পারলাম? জি স্যার, দারুণ স্যার, দারুণ। স্যার এটা কি বলেন? ব্লকিং, এটা কি বলেন রুবিকটা? মাইন্ড ডিলিউশনস, মানি সিউড আপ ইন ক্লোথিং ইজ। সিউড আমি রুব্রিকটা লিখে দিয়েছি, দেখেন ও আপনার ম্যাথের অপশনে দেখেন আমি লিখে দিয়েছি রুব্রিক দিয়ে।
স্যার, স্যাডনেস ইম্পোটেন্সি উইথ আর ল্যাসিভিয়াস ইম্পোটেন্সি উইথ, এটাকে কিভাবে Thank you. ডিডি করব? এটা খুব সহজ স্যার। ল্যাসিভিয়াস কি বলুন? আমার ইচ্ছে আছে মেয়ের ধুমধাম করে বিয়ে দেবো, আমার প্রচন্ড ইচ্ছা, অবশ্যই। হ্যাঁ কিন্তু আমার সেই ক্ষমতা নাই। হ্যাঁ, তাহলে তো হলো, বোঝা গেল কি যে আমার ইচ্ছা আছে, সেখানে ক্ষমতা নাই। তাহলে ল্যাসিভিয়াস ইম্পোটেন্সি, ওটা মানে ইম্পোটেন্সি আছে নাকি? ল্যাসিভিয়াস ইম্পোটেন্সি উইথ, তার মানে কি? সে তার মধ্যে সেক্স করার ইচ্ছা আছে প্রবল, কিন্তু এদিকে জিরো অ্যাবিলিটি। তো এটা তো আমরা আক্ষরিক অর্থে এটা পাই, তাই না? তো Yes, sir. এটা এক ব্যাপার। হ্যাঁ, এটা এক ব্যাপার। তাহলে কি বোঝা গেল? তার ইচ্ছা আছে কিন্তু উপায় নাই, কারণ তার অ্যাবিলিটি নাই। উপায় নাই বলবো না, ইচ্ছা আছে, অ্যাবিলিটি নাই। আর স্যাডনেস কি? তার অ্যাবিলিটি নাই, সেই জন্য তার দুঃখ হচ্ছে, তাই নাকি? সেই জন্য তার মনোকষ্ট, মনোবেদনা তৈরি হচ্ছে, এটা আলাদা। আর এই ল্যাসিভিয়াসটার প্রবল ইচ্ছা আছে, কিন্তু সেখানে তার উপায় নাই। সেই জন্য আমরা এই সমস্ত কেসে জিজ্ঞাসা করি যে আপনার ইচ্ছাটা কেমন আছে। এই ইচ্ছাটা, আমার ইচ্ছা তো খুবই হয়, কিন্তু উপায় তো নাই, কিছু তো ক্ষমতা তো নাই। তো যখন যাই তখন তো ক্ষমতা নাই আমার, আর কি। তাহলে আমি বোঝাতে পারলাম মোটামুটি। আপনার এটা আক্ষরিক অর্থতেই পাওয়া যাবে, কারণ স্যাডনেস আর লেসিভিয়াস দুটো আলাদা আলাদা, একদম মানে অপোজিট ওয়ার্ড, মানে অপোজিট দৃষ্টিকোণ থেকে স্যার এই ভাবা যে যায়। ল্যাসিভিয়াস ইম্পোটেন্সি, হ্যালো স্যার, হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার। এই ল্যাসিভিয়াস ইম্পোটেন্সি যেমন আমার মানে আমার একটা ভাষ্য আমার মনে হচ্ছে যে আমার ইচ্ছা আছে আমি একটা বড় ব্যবসা করব, হুম। ভালো একটা ব্যবসা করব, মনোহারি ব্যবসা হোক, তোমার যে কোনো একটা বড় ব্যবসা হোক, সে ব্যবসাটা করব, কিন্তু আমার কাছে মাল করি নাই। মাল করি না, ইয়েস। থ্যাংক ইউ। আর মানি সিওড আপ ইন ক্লোথিং ইজ, মালকড়ি আছে কিন্তু ব্যবহার করার উপায় নাই। হ্যাঁ, মাল করি আছে কিন্তু ব্যবহার করার উপায় নেই। ওই যে জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে গেলে আবার কেউ নিয়ে পালিয়ে যাবে, ছিনতাই করে নেবে। আর আমার এই, কিছু হ্যাঁ, সঞ্জীব স্যার মোটামুটি পরিষ্কার। স্যাডনেসটা এখানে কিসের? স্যাডনেস নাই বলে, অ্যাবিলিটি নাই বলে। তার ইম্পোর্টেন্সি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য তার দুঃখ যে আমার ক্ষমতা নাই, কি করব, এই জন্য দুঃখ। আর ওটা কি? ইচ্ছা আছে কিন্তু ক্ষমতা নাই। এখানে স্যাডনেসের ভিতরে ইচ্ছার ব্যাপারটা নেই। এই স্পেসিফিক এই রুব্রিকটার মধ্যে ইচ্ছার ব্যাপারটা, এই ব্যাপারটা কি? মনোকষ্ট। যে ধরুন আমার ইচ্ছা আছে ছেলে মেয়েদের, একটা ঈদ আসছে, ছেলে মেয়েদের প্রচুর ভালো মন্দ জামা কাপড় কিনে দেবো, প্রতিবেশীরা কিনছে, পড়ছে তারা। আমার ইচ্ছা আছে যে আমি আমার ছেলে মেয়েদের পড়াই, কিন্তু কি করব, ইনকাম কমে গেছে, সেই রকম টাকা পয়সা নেই, সামর্থ্য নেই, উপায়ও নেই, কি করব বলুন। এটা কি? এটা হচ্ছে ল্যাসিভিয়াস ইম্পোটেন্সি উইথ। হ্যাঁ, এটা মেটাফরিক্যালি নেওয়া যায় এইভাবে। স্যাডনেসের ভার্সনটা? স্যার স্যাডনেস এর ভার্সনটা এরকম হবে স্যার। হ্যাঁ বলুন স্যার। সামর্থ্য নেই এই জন্য দুঃখ করছে। মনে বড় কষ্ট স্যার, মনে বড় কষ্ট। কেন? কি আর বলবো, আমার ইচ্ছা তো হয় আপনার ফিজ সব শোধ করে দিই, কিন্তু টাকা পয়সা তো হাতে শূন্য, দেবো কি করে বলুন। সব প্রকৃতি দেখা গেল দুঃখ পাচ্ছে, এটা তো স্যাডনেস ইম্পোর্টেন্স উইথ। পরিষ্কার? এইবার ব্যাপারটা যখন আপনি বুঝছেন, তখন ভাষ্য হাজার হতে পারে। ভাষ্যটা ব্যাপারটা নাই, আসল ফিলিংসটা এটা যে আপনাকে ভেবে নিতে হবে এটা থেকে এটা কি আসতে পারে। লাইট ডিজায়ার ফর, আমার কাছে 15 থেকে 20টা ভাষ্য আছে।
সবই লাইফ ডিজায়ার ফর ক্যারিড ফার্স্ট। গাঁদা ভাষ্য হতে পারে, আপনাকে বুঝতে হবে একটা রুব্রিক, একটা, হ্যাঁ এটা আমি একটু আলোচনা করবো ভাবছিলাম। ঠিক আছে, একটা ছোট একটা ভাষ্য আমি দেখলাম, এক জায়গায় বলছে ডাক্তারবাবু আপনি খুব ভালো করে ঔষধ দিন, আমার মনে হচ্ছে ভালো করে ঔষধ দিন, না হলে আজকে রাতেই আমি মারা যাব। দেখুন কি বলছে ডাক্তারবাবু, ভালো করে ঔষধ দিন, না হলে আমি আজকে রাতেই মারা যাব। এখন এটা থেকে আমরা কি কি রুব্রিক নিতে পারি? Carry desire to be carried first. Here date of date delusion date presentiment. Sir, একটা নাই। আচ্ছা, অন্য ডাক্তারবাবু? অন্য স্যারেরা বলবেন। স্যার একটু বলেন, একটু রিপিট করেন দু এক কথায়। ভালো করে ঔষধ দিন ডাক্তারবাবু, মানে ঔষধের কাজ না হলে, এরকম ভাবটা এরকম, না হলে আজকে রাতেই আমি মারা যাব। ভালো করে ঔষধ দিন ডাক্তারবাবু, না হলে আজকে রাতেই আমি মারা যাব। স্যার এটা কি ক্যারেট আর্সেনিক ডিজায়ার অ্যালবাম হয়? ক্যারেট ডিজায়ার কেয়ার্স, যত্ন করে ওষুধ দিন। না না, মতিয়ার স্যার বলুন, মতিয়ার স্যার, এটাই শেষ করবো, এটা বলি, এটা কথাটা আসলো, আমি একটা গ্রুপে দেখলাম। বলুন স্যার। স্যার এটা তো মনে হয় আর্সেনিক অ্যালবাম হয় স্যার। কেন স্যার? স্যার এই কথাটা বলা এমন হচ্ছে যে আমাকে হয় এমন একটা ওষুধ দিন যাতে আমি ভালো হয়ে যাই, নতুবা আমাকে এমন একটা ওষুধ দিন আমি যাতে শেষ হয়ে যাই, এমন একটা ভাষণে হয় এই মেডিসিন, এরকম বোঝায় না নাকি? না 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 না, উনি মরতে চাচ্ছেন না, যে এমন ওষুধ দিন যেন আমি শেষ হয়ে যাই, এটা চাচ্ছেন না। যে ওই আচ্ছা এটা তো বলছে না যে আমাকে হয় ভালো হওয়ার ওষুধ দিন, না হয় মরে যাওয়ার ওষুধ দিন, এরা মূল বলছেন না, যে ভালো দিক, ভালো করে ঔষধ দিন, ঔষধে না হলে, মানে ওষুধে কাজ না হলে আমি আজ রাতেই মারা যাবো। তা ক্যারিড টু ক্যারিড ফার্স্ট হবে নাকি স্যার? স্যার এটা তো অ্যাকোনাইট মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে, আচ্ছা রুব্রিক বলুন, অ্যাকোনাইট বলুন, আর্সেনিক বলুন স্যার, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট। থ্যাংক ইউ, আপনারা সকলেই প্রায় বলেছেন ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট। কেন ভালো করে ঔষধ দিন আর রাতের মধ্যে। লাইট ডিজায়ার টু বি ফার্স্ট। লাইট ডিজায়ার টু বি ফার্স্ট, এই ব্যাপারটা তো আমার জানা নাই, শুনলাম সেদিনকে, কিন্তু এখানে তো ওই ব্যাপারটা আমার জানা নাই। কিন্তু আমি যেটা জানি, এটা রহমতুল্লাহ স্যার সঠিক বলেছেন, তবে ফিয়ার ডেথ অফ নেই এখানে একটা। স্যার বলেন। হ্যাঁ, এখানে ফিয়ার ডেথ অফ নেই স্যার, কারণ ও রুগী বলছে না যে আমার ভয় হচ্ছে আমি মারা যাবো, যেহেতু বলছে না, এবার রুগীর সামনে দেখলে ভয় প্রকাশ পাচ্ছে কি তার পাচ্ছে, সেটা কনসার্নিং ডাক্তারবাবু বুঝতে পারবেন। কিন্তু এখানে যেটা আছে একদম স্পেসিফিক একটা রুব্রিক হচ্ছে মাইন্ড ডেথ প্রেজেন্টিমেন্ট অফ প্রেডিক্টস দ্য টাইম। মাইন্ড ডেথ প্রেজেন্টিমেন্ট অফ প্রেডিক্টস দ্য টাইম, একদম সময় বলে দিচ্ছে, সময় ভবিষ্যৎবাণী করে দিচ্ছে যে আজকে রাতের মধ্যেই আমি মারা যাব। মাইন্ড ডেথ প্রেজেন্টিমেন্ট অফ প্রেডিক্টস দ্য টাইম। আর একটা হচ্ছে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট। কেন ফার্স্ট? ভালো ঔষধ দান বলেই ফার্স্ট না, রাতের মধ্যে মারা যাব, তার মানে রাতের আগে ক্লিয়ার হওয়া চাই,
রাতের আগে কমা চাই, অতএব দ্রুত কাজ করা চাই, কারণ রাত সে ঔষধ হয়তো সন্ধ্যেবেলায় নিচ্ছে। হ্যালো স্যার, বলছি রুব্রিকটা আরেকবার বলেন স্যার। মাইন্ড ডেথ প্রেজেন্টিমেন্ট অফ predicts the time, predicts the time. পরিষ্কার? ফিয়ার ডেথ অফ রুব্রিকটা এখানে আসবে না, কারণ রোগীর মধ্যে মরার ভয় এমন কিছু ভাস্ততেও নাই, আর আমরা তো দেখতে পাচ্ছি না। জাস্ট ওখানে বলা হয়েছে যে রোগী এই কথা বলছে, সেই হিসাবে ডেথ প্রেজেন্টিমেন্ট অফ প্রেডিক্টস দ্য টাইম। ওকে, এখানে মেডিসিন এখন আইটি আসবে। তো আর দুটো চারটে কথা বলে আমি শেষ করব। আমাকে স্যার, এখানে- কয়েকজন, স্যার, হ্যাঁ বলুন স্যার, স্যার এখানে- বলুন। এখানে কি দুটো রুব্রিক নিলেন স্যার? ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফার্স্ট, ডেথ প্রেজেন্টিমেন্ট প্রেডিকেটস দ্য টাইম, এটা হুম। নিচ্ছেন স্যার? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। মানে এটা নিয়েছি বলতে আমি একটা গ্রুপে ভাষ্য দেখলাম, সেই ভাষ্যটা থেকে ওনারা লিখেছেন যে এর জন্য কি কি রুব্রিক নেওয়া যায়। তো সেটা আমি বলছি যে এটা এই রুব্রিক নেওয়া যায়, আমি লিখেছি এবং একজন ডাক্তারবাবু সেটাকে লাইক করেছেন, বলেছেন হ্যাঁ এটাই হবে, মানে ওনার মনোভাবটা কি যে হ্যাঁ এই দুটোই ঠিকঠাক, এই হচ্ছে ব্যাপার। এখানে তো- প্রেজেন্টিমেন্ট হয় এখানে। প্রেজেন্টিমেন্ট মানে তার মধ্যে অনুভূতি তৈরি হওয়া, যে আমি মারা যাব এই অনুভূতি তার মধ্যে তৈরি হয়েছে, সেটা সে বলে দিচ্ছে আর কি। এটা হচ্ছে ডেথ প্রেজেন্টিমেন্ট, যে আমি মারা যাবো, আমি আর বাঁচবো না, আমার যা রোগ হয়েছে আমি আর বাঁচবো না। হ্যাঁ, তার ঠিক মধ্যে আছে, মৃত্যুর অনুভূতি। থ্যাংক ইউ। তো আমাকে মানে কয়েকদিন ধরে কোনো আমার দুজন ডাক্তারবাবু আগে গ্রুপে এমনিতেও আলোচনার সময় বলেন যে স্যার আমরা শুরু করব কি করে, এই মাইন্ড মেথড প্রথম দিকে আমরা আসছি, আমরা শুরু করব কি করে। তো স্যার আমার শুরু যেমন তেমন বলি, আমার ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রে সেটা সফল হবে কিনা আমি জানি না, তবে আমি শুরুটা এমন ভাবেই করেছি। সেখান থেকে আমি কিছু অল্প স্বল্প দুটো চারটে শিখেছি, সেইভাবেই শিখেছি। তো এখন একটা কন্ট্রাডিক্ট আছে, সেটা হচ্ছে মহান্তি স্যার বলতেন যে ফিল দা পেশেন্ট। এখন মহান্তি স্যার নাই, স্যারেরা বলেন ফিল দা পেশেন্ট। না ভুল বলছি আমি? না, ঠিক আছে স্যার। হ্যাঁ, স্যার একদম 100% ঠিক স্যার, 100% ঠিক। হ্যাঁ 100% ঠিক। তো এখন স্যারেরা বলছেন যে ফিল দা পেশেন্ট। তো এখন কথা হচ্ছে, মহান্তি স্যারের কথা বলি, ওনার কাছ থেকেই মনে হয় কথাটা পেয়েছেন সব ডাক্তারবাবুরা, এবং আমরাও বলি অবশ্যই। এখন মহান্তি স্যারের ব্যাপারটা বলি, আমাকে একদিন এইখানে উপস্থিত আছেন এক ডাক্তারবাবু বলছিলেন যে মহান্তি স্যার প্রথমে কি করতেন, প্রথমে উনি খুব রুব্রিক শিখতেন, মানে রুব্রিক শিখতেন বলতে রুব্রিক নিয়ে পড়াশোনা করতেন। প্রচুর রুব্রিক যখন পড়াশোনা হয়ে গেল, তখন ওনার মনে হলো যে রুব্রিক তো ঠিক আছে, কিন্তু রোগীটাকে ফিল করতে হবে, রোগীটাকে ফিল করতে হবে। তো তখন উনি তার উপর কাজ করেছেন, এবং কাজ করার পর উনি রোগীটাকে ফিল করতে পারছেন, এবং ওনার শিষ্যদের যারা ওনার কাছ থেকে শিখছেন তাদের উনি বলছেন যে ফিল দা পেশেন্ট। তো স্যার নিঃসন্দেহে ওনাদের কথা আমাদের হোমিওপ্যাথদের কাছে একদম মানে খুব খুব গুরুত্বপূর্ণ, মানে কি বলবো, খুব শ্রদ্ধার উক্তি। তো অবশ্যই ওনাকে ওনার ক্ষেত্রে উনি সঠিক বলেছেন। এখন কথা হচ্ছে যে উনি কখন এই কথাটা বললেন। দেখুন উনি 5000 রুব্রিক শিখে ওই কথাটা বলেছেন, নয় কি? 5000 10,000 রুব্রিক যখন উনি কমপ্লিট শিখে ফেলেছেন,
শিখে ফেলেছেন বলতে উনি জেনে গেছেন, ওনার মধ্যে সেই রুব্রিক গুলো চলে এসেছে। তখন উনি বুঝেছেন যে হ্যাঁ, তাহলে ফিল দ্য পেশেন্ট দরকার। কিন্তু আজকে যে ডাক্তারবাবু মাইল্ড মেথডে এসেছেন, তিনি কিভাবে ফিল দ্য পেশেন্ট করবেন? সেদিনকে আতিকুর স্যার বলে এক স্যারের বাচ্চার, মানে একজন ডাক্তারবাবু, ওনার বাচ্চার চোখের সমস্যা জিএমটি গ্রুপে আলোচনা হচ্ছিল, শেখরদা বললেন। তো আমি কেসটা শেষ করার আগেই আমি মেডিসিন বলেছিলাম কেসটা উনি বলতে বলতে মানে দ্বিতীয়বার বলছিলেন, আমি যাহা ঢুকেছি উনি বললেন, এবং আমি কেসটা যাহা শেষ হয়েছে সঙ্গে সঙ্গে, মানে উনি মনে হয় গোটা 5-7 বাক্য বলেছেন, উনি শেষ করেছেন, আমি সঙ্গে সঙ্গে মেডিসিন বলেছি যে মেডিসিন টিউবারকুলিনাম, এবং শেখরদা টিউবারকুলিনামের রুব্রিক সহ বললেন হ্যাঁ মেডিসিন টিউবারকুলিনাম। কেন মনে হলো আমার? তাহলে এই ফিল দ্য পেশেন্ট মানে রুব্রিকটা দেখুন, আমি সেখানে কোনো রুব্রিক আমি নিলাম না, অ্যানালিসিস করলাম, অথচ বলে দিলাম টিউবারকুলিনাম। কি করে সম্ভব হয়েছে? এই করে সম্ভব হয়েছে যে আমি ওখানে আমার একটা রুব্রিক জানা ছিল এবং বাকি পারিপার্শ্বিক রুব্রিক গুলো আমার জানা ছিল। সেটা একটা রুব্রিক হচ্ছে কন্ট্রারি প্যারেন্টস উইথ, মানে পিতা মাতার বিরুদ্ধে চলে, পিতা মাতা যা বলে তার উল্টো কাজ করে। এই কথাটাই বলছিলেন সে কথা, যে বলছে যে বাচ্চাটা ওর বাপ মা যা বলে তার উল্টো কাজ করে। কন্ট্রারি প্যারেন্টস উইথ টিউবারকুলিনাম সিঙ্গেল মেডিসিন। এছাড়া কি করে, রাগের মাথায় ও জিনিসপত্র ছুঁড়ে দেয়, অ্যাঙ্গার থ্রো থিংস অ্যারাউন্ড, ভেঙে ফেলে, আপনার ডিস্ট্রাকটিভ ডিস। এই রুব্রিক গুলো আমার মাথায় সেকেন্ডের মধ্যে খেলেছে, যে সবগুলো টিউবারকুলিনামের রুব্রিক, এবং সিঙ্গেল রেমেডি রুব্রিক আছে কন্ট্রারি প্যারেন্টস উইথ। আমি বলে দিলাম যে এটা মেডিসিন এই হবে, উনিও বললেন, এবং উনি পরেও একটা রুব্রিকও লিখে দিলেন আবার, অ্যাঙ্গার থ্রোয়িং থিংস অ্যারাউন্ড, উনি অন্য তো একটা আরো নিয়েছিলেন। তাহলে বোঝা গেল আমার ভিতরে ওই রুব্রিকের জ্ঞানটুকু আছে, ওই রুব্রিক গুলো আমি জানি যে এতে টিউবারকুলিনাম আছে, তাতে করে আমি বলতে পারলাম। তো যে ডাক্তারবাবু রুব্রিক তার মধ্যে জানা নাই, প্রথম ঢুকেছেন, তখন আপনি কি করে বলবেন যে মেডিসিনটা এই মেডিসিন? এখন দেখুন, আমার কাছে যদি ওইটা টিউবারকুলিনাম জানা আছে বলে আমি বলতে পেরেছি, দেখা গেল একটা মেডিসিনের রোগী, সে মেডিসিন আমি ভালো করে তার সম্বন্ধে জানি না, তখন আমি কি করে বলবো? তার রুব্রিক গুলো সম্বন্ধে আমার জ্ঞান নাই, তার টোটাল ফিলিংসটা আমার মধ্যে নাই, তাহলে আমি বলবো কি করে? তাহলে সেখানে কি করে আমাকে মেডিসিনের মধ্যে পৌঁছাতে হবে? সেখানে মেডিসিনের মধ্যে পৌঁছাতে হবে রুব্রিকের মাধ্যমে। দেখুন, বাওয়ালি স্যার বলে একজন স্যার আছেন, উনি বই লিখেছেন। তো ওনার বইয়ে উনি বলেছেন যে আমরা মেডিসিন রুব্রিকের মধ্য দিয়েই পৌঁছাবো, এবং যারা নিয়মিত মেটেরিয়া মেডিকা পড়েন আর যারা রেপার্টরি থেকে রুব্রিক পড়েন, আমি মনে করি মেটেরিয়া মেডিকা যারা পড়েন তাদের থেকে যারা রুব্রিক বেশ পড়েন এবং রুব্রিক জানেন, তারা বেশি দখল রাখেন ওই মেটেরিয়া মেডিকার উপর। কারণ তারা ধারণা করে বসে আছে সালফার মানে মাথার তালুতে ব্যথা হবে, সালফার মানে নোংরা হবে, সালফার মানে সকালে খিদে নাই 11টায় খিদে হবে, সালফার মানে চর্মরোগের বেশি চর্মরোগের ইতিহাস থাকবে, সালফার মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, বসার জন্য বেড়াবে, সালফার মানে তার অ্যাপিয়ারেন্স নিয়ে কোনো টেনশন নাই, চিন্তা নাই, কাজ কাজ কাজ। এই কটা কথা তারা মেটেরিয়া মেডিকা ওয়ালারা যারা ক্লাসিক্যাল করেন তারা ভেবে রেখেছেন। কিন্তু আমার কাছে সালফার আসলো কি দিয়ে? অ্যাব্রাপ্ট, কমিউনিকেটিভ আর টকিং বিজনেস হব দিয়ে। দেখুন, আমি মাথায় জ্বালা দেখিনি, আমি ওই রুগীকে জিজ্ঞাসা করিনি আপনি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, বাড়ির লোককে জিজ্ঞাসা করিনি কখন খিদে লাগে না লাগে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় কিনা, কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয়। আমার কাছে সালফার এসেছে, 3টে রুব্রিক অ্যাপ আমি জানি, 3টে রুব্রিক আমি 100% প্রয়োগ করছি, শিখেছি, মেডিসিন আমার সালফার এসে দিয়েছি কেস হতে। অতএব আমি কি করেছি এবার বলি। আমি প্রথমে রুব্রিক শিখেছি, রুব্রিক শেখার পর সেই রুব্রিক গুলো কেসে কিভাবে ব্যবহার, প্রচুর কেস পড়েছি,
কেসে কিভাবে সেই রুব্রিক গুলো ব্যবহার হচ্ছে, কখন কেন কেসটাই 5টা রুব্রিক এসেছে, কোন ভাষ্যের উপর এইটা রুব্রিকটা নেওয়া হয়েছে, এই রুব্রিকটার মানে কি, এভাবে পড়ে পড়ে যখন অনেকগুলো রুব্রিক আমার সংগ্রহে এসেছে, এখন আমি একটা কেস বললে যদি আমার ওই জানা মেডিসিনের মধ্যে হয়ে থাকে, জানা রুব্রিকের মধ্যে হয়ে থাকে, তাহলে বা যে রুব্রিক যে সেন্সে শিখেছি সেই সেন্সের ভিতরে থাকে, তাহলে আমার রুব্রিক নেওয়ার আগে অ্যানালিসিস নেওয়ার আগে পরিচিত মেডিসিন চলে আসে। এখন আমি রুব্রিক জানি না, তখন আমাকে তাকে প্রশ্ন করতে হবে এই ব্যাপার, তখন সেইগুলো আমার কি ওয়ার্ড দিয়ে সার্চ করব, সেটা যেটা বলেছে সেই ওয়ার্ড দিয়ে সার্চ করবো, এখানে রুব্রিক পাবো, মিলে যাচ্ছে, এটাই রুব্রিক হতে পারে বলতে এটাই রুব্রিক নেব, মেডিসিন আমার কাছে আসতে পারে। এখন এই জন্য ফিল দ্য পেশেন্ট এখন না, ফিল দ্য পেশেন্ট যারা প্রথম শুরু করছেন তারা রুব্রিক শিখুন, উইথ ডিফারেন্সিয়েশন রুব্রিক শিখুন। রুব্রিক শেখার পর একটা সময় দেখবেন আপনি তখন আপনার ব্রেনে এমনি ফিল দ্য পেশেন্ট চলে আসবে। আমি যেভাবে শিখেছি, যা অল্প স্বল্প জানি, আমার কাছে পরামর্শ চাইলে আমি আমার মতোই এইটাই বলছি। এবার আরো বিজ্ঞ ডাক্তারবাবুরা আছেন, তারা বলুন, যদি নবীনদের কোনো দিশা হয় তাহলে সেটা আমাদের কাছে খুব মঙ্গলজনক হবে। তো সেই জন্য অন্য আরো বিজ্ঞ ডাক্তারবাবুরা আছেন, তারা তাদের মতো করে বলবেন, তারা যেভাবে শিখেছে। থ্যাংক ইউ। স্যার আমি আমার স্যার- বলুন স্যার। স্যার আপনি কত সাল থেকে মাইন্ডে আসলেন স্যার, এবং কিভাবে আসলেন স্যার? আমি 8-9 বছর ধরে মাইন্ডে এসেছি। আমি সাধারণত নিজে মানে সেলফ স্টাডি বলা যেতে পারে, পড়াশোনা করে এসেছি। আমি কোনো সেমিনার অংশগ্রহণ করিনি, কোনো ডাক্তারবাবু বিশেষভাবে ফলো করি না, ইউটিউব ভিডিও দেখেছি, প্রচুর পড়াশোনা করেছি এবং এখন আমি অনেক টাইম দিই পড়াশোনার পিছনে। আর আমি প্রথম এসেছি, আমি hpathy.com, আচ্ছা ওটা ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, একজন বিখ্যাত ভারতীয় ডাক্তার এবং সেই সঙ্গে পৃথিবীর বিভিন্ন ডাক্তার ওই গ্রুপে আছে, দেখবেন hpathy.com, বিখ্যাত ওয়েবসাইট। তো ওখানে আমি একটা কেস পড়েছিলাম, সেই কেসটা ছিল একটা রোগী বলছে, ডাক্তারবাবু আমার ডান পায়ের নিচেগুলো, হাঁটুর নিচেগুলো এত ব্যথা ডাক্তারবাবু, তো আর আমার ভয় হয় যে আমি যখন উঠতে যাব তখন আমার মনে হয় যে আমার পা গুলো ভেঙে চুরমার হয়ে যাবে না তো। এইটুকুই ভাষ্য ছিল, আরো কেসটা ছিল, আমার এইটুকু ভাষ্যের কথা মনে আছে। তো ওখানে ওই ডাক্তারবাবু মাইন্ডের 3টে রুব্রিক দিয়েছিলেন আরো ভাষ্য থেকে। একটা রুব্রিক ছিল মাইন্ড ডিলিউশন গ্লাস মেড অফ, এরকম একটা রুব্রিক আছে, ডিলিউশন আছে কিনা জানি না, মাইন্ড ডিলিউশন গ্লাস মেড অফ। হ্যাঁ, তো থুজা মেডিসিন ছিল। তো ক্লাসিক্যাল করতাম, কখনো কখনো সত্যি কথা বলতে কি 2টো মেডিসিন একসাথে দিয়েছি। আমার কাছে একটা বই আছে মিহিজামে, খুব অল্পই করেছি। তো ওনারা তো আবার 4টে 5টা ফেটে দেন, আমি 1টা 2টোই দিতাম। যাই হোক, সেই সব